আমার প্রথম চাকরি ধূপগুড়ি। ধূপগুড়ি হচ্ছে জলপাইগুড়ির একটা গঞ্জ। এই ধূপগুড়ি এখন অনেক রকম রাজনৈতিক কারণে হেডলাইন্স হয়েছে সম্প্রতি কয়েক বছরে, কিন্তু আমি যে সময়টা কথা বলছি তখন ধূপগুড়ি নাম খুব একটা লোকে জানতো না। আর আমার চাকরি প্রথম পড়লই হচ্ছে, আমাকে কলকাতা থেকে বলা হলো তুমি ধূপগুড়িতে যাবে, ওখানে একটি কলেজে ভ্যাকেন্সি হয়েছে, মানে আমাদের যে প্যানেল হয়েছে সেই অনুসারে। আমি তো শুনে আমার চাকরিটা ভীষণভাবে চাই, আমাকে যে চাকরি দেবে যেখানে যেতে বলবে সেখানেই যাব সেই সময়, এমন অবস্থা। বাবা মারা গেছে, বহু কষ্টে পড়াশোনা চালিয়ে এইটুকু জায়গায় পৌঁছেছি, মানে চাকরি নেওয়ার সময় কথা বলছি, সেটা তখন 85 সাল। তো এবার ধূপগুড়িতে নামলাম একটা জীর্ণ স্টেশন। এখন স্টেশনটা রংচং করে ভালো হয়েছে, কিন্তু তখন মানে 85 সাল, জীর্ণ স্টেশন, চারপাশে ধুলো। আর বেরিয়ে স্টেশন থেকে বেরিয়ে ঠিক একটা রিক্সা, আর কোনো কিচ্ছু নেই, এমনকি একটা চায়ের দোকানও নেই, দুপাশে ধান ক্ষেত। তো তার মাঝখান দিয়ে রিক্সা নিয়ে আমি যাচ্ছি। আমার একটা হোলডল পিঠে, ওই সবকিছু আছে, বিছানা টিছানা সব নিয়েছি। সে এক ঘটনা বটে। তো তারপরে আর শুধু পকেটে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই নিয়ে আমার রিক্সা চলেছে। রিক্সাটা একটুখানি যাওয়ার পরেই মন ভালো হয়ে গেল। আকাশে তাকিয়ে দেখছি আবছা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। মানে একেবারে বললাম, আরে বাবা, এমন একটা জায়গায় চাকরি পেয়েছি যেখানকার স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি জানি না এখন কুয়াশার কারণে কাঞ্চনজঙ্ঘা ধূপগুড়ি স্টেশন থেকে দেখা যায় কিনা, আমি দেখেছিলাম। এইবার কলেজে গেলাম। কলেজে কোথাও থাকবো এসব কোনো ঠিক নেই, কিন্তু কলেজে প্রথমেই আমি গেলাম, সব পিঠে হোলডল নিয়েই আমি কলেজে গেলাম, যে বললাম আমি জয়েন করবো, এই আমার চিঠি। তা আমি জয়েন করলাম। কলেজটা দেখে খুব মন খারাপ হয়ে গেল। সে একটা ভাঙা চোরা একটা বাড়ি, একটা দরমার বেড়া, তারপরে ক্লাসরুম গুলোর ছাদ দিয়ে জল পড়ে। কোনো একটা ভাঙা বাড়িতে কোনো রকম একটা কলেজ হয়েছে, সেই কলেজে আমি চাকরি পেলাম। তো গিয়ে দেখি ওই রকম অবস্থা। কলেজ ঢুকলাম, যখন ভেতরে যখন স্টাফ রুমে গেলাম, তখন দেখি অনেক উজ্জ্বল মানে তরুণ অধ্যাপকের দল। তারা সব বিভিন্ন জায়গা থেকে এসছে, কেউ ব্যারাকপুর থেকে এসছে, আমি যেমন কৃষ্ণনগর থেকে, কেউ বর্ধমান থেকে, কেউ কলকাতা থেকে, কেউ যাদবপুর থেকে। তো এখানে সব আমরা জড়ো হয়েছি, মানে আর অনেকের অনেক রকম ব্যাকগ্রাউন্ড, কেউ যাদবপুর বিশ্ববিদ্যালয়, কেউ কলকাতা বিশ্ববিদ্যালয়, কেউ RVU বর্ধমানের বিভিন্ন জায়গাতে, নর্থ বেঙ্গল তো আছে। তো সেটা একটা পরিবেশ, সেটা ওই ভাঙা কলেজের মধ্যেও একটা শিক্ষার একটা পরিবেশ। আমার মাথায় তখন আর সব নেই, আমার মাথায় তখন ঘুরছে ডুয়ার্সটা দেখতে হবে। ডুয়ার্স, আমি বলছি, ডুয়ার্স এখনো পর্যন্ত পৃথিবীর অন্যতম সেরা একটা বেড়ানোর জায়গা। যে কোনো জায়গায়, যে কোনো জঙ্গলে ঢুকে গেলেই মন ভালো হয়ে যাবে। তুলনাহীন একটা জায়গায়। আমার সঙ্গে পরের দিন ভাব হয়ে গেল হচ্ছে ধূপগুড়ির কবি, সেই সময় তার খুব নাম, যে কোনো লিটল ম্যাগাজিন খুললেই তার কবিতা দেখা যেত। আমার থেকে বয়স একটু বড়, তার নাম হচ্ছে পুণ্যশ্লোক দাশগুপ্ত, তার স্থানীয় নাম হচ্ছে রঘু, আমরা তাকে সবাই রঘুদা বলে ডাকি। এবার রঘুদা হচ্ছে একটা মারা গেছেন কিছুদিন আগে, কয়েক বছর আগে। রঘুদা একটা অবিশ্বাস্য রকমের একটা ভালো মানুষ, এবং এত ভালো মানুষ আমি জীবনে খুব কম পেয়েছি। একটু খুঁড়িয়ে হাঁটতেন, আর একেবারে স্বভাব কবি, একেবারে জাত কবি। উনি আমাকে বললেন, ডুয়ার্স দেখবেন, চলো।
বলে উনি আমাকে প্রতি সপ্তাহান্তে বিভিন্ন জায়গায়, কোনোদিন চাপড়ামারি ফরেস্ট, কোনোদিন চলে যাচ্ছি কুচবিহারের দিকে, কোনোদিন চলে যাচ্ছি রাজা ভাত খাওয়া, কোনোদিন তারপরে জয়ন্তী, এর কোনোদিন ভুটান পাহাড়, কোনোদিন সামচি, সামসিং না, সামসিংটা উল্টো দিকে, ওখান থেকে সুবিধা হচ্ছে সামচি যাওয়ার। সামচি গিয়ে আমাকে নিয়ে গিয়ে বললো, এই দেখুন সামচিতে এই যে আপনি মদের দোকানটা দেখতে পাচ্ছেন, এখনো আমার পূর্ণ শ্লোকে গলা মনে পড়ে, অপূর্ব জায়গাটা। সে তার মাঝখানে একটা নিঃসঙ্গ মদের দোকান দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। এই মদের দোকানটার নাম এখনো মনে আছে, নাম ছিল সোলেস, মানে সান্ত্বনা। বললো এটার নাম তো অন্য ছিল, এটা শক্তিদা এসে, মানে শক্তি চট্টোপাধ্যায় এসে বলেছে আগের নামটা ফেলে দাও, আমি যে নামটা দিচ্ছি এখানে অনেক বাইরের লোকজন আসবে, একটা ইংরেজি নাম দিচ্ছি, সেই নামটা তোমরা লিখে রাখো। কি সেই নাম? অর্থাৎ সান্ত্বনা, অর্থাৎ সোলেস। সেই মদের দোকানটা এখন আছে কিনা আমি জানি না, কিন্তু এই মদের দোকানটার সামনে দাঁড়িয়ে আমি খুব অবাক হয়ে শক্তিদার দেওয়া নাম দেখে আমি খুব মানে মুগ্ধ হয়ে গেছিলাম, অভিভূত হয়ে গেছিলাম। এইবার যেটা নর্থ বেঙ্গলের অনেক রকম গল্প আছে, অজস্র গল্প, একটা বই লেখা যায়। তো আমার একদিন পুণ্যশ্লোকের সঙ্গে আমরা বেরিয়েছি, কলকাতা থেকেও কিছু কবি গেছেন। এইবার পুণ্যশ্লোকের সঙ্গে আমরা বেরিয়েছি, আমাদের কাছে খুব বেশি টাকা পয়সা নেই, অনেক জায়গায় ঘুরছি, ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজে। এরপরে কোথায় থাকবো, চারপাশে ধুধু চা বাগান, হ্যাঁ, আর দারুণ লাগছে, জ্যোৎস্না রাত, চা বাগান। তো সে তো একটা অদ্ভুত ব্যাপার। আমরা আলিপুরদুয়ার চলে এলাম, সেখানে কি করব জানি না। এবার পুণ্যশ্লোক শুধু বলে যাচ্ছে, কিচ্ছু চিন্তা নেই, আমি যতক্ষণ আছি আপনারা কিছু ভাববেন না, আমরা একটা থাকার জায়গা। আমাদের তো হোটেল রাখার পয়সা নেই, আর আমার যে সামান্য কলেজে তখন খুব সামান্য মাইনা পেতাম, যা পেয়েছি তা শেষ হয়ে গেছে এইসব ঘুরে বেড়াতে। কি হবে এই রাত্রে, আমরা আর তো বাস টাসও নেই যে আমরা ফিরে যাবো ধূপগুড়িতে। বললো কোনো চিন্তা করতে হবে না আপনাদের। ও কি করলো, প্রথমে একটা চা বাগানের মধ্যে ঢুকে গেল, বললো আপনারা দাঁড়ান, ঢুকে গিয়ে ফেরত এলো, বললো না এই চা বাগানে জায়গা নেই, হবে না। আমি বললাম কি এবার, তারপর আর একটা চা বাগানে চলে গেল, বললো এখানে 50-50 চান্স আছে, কিন্তু আমি চান্সটা নিচ্ছি না। বলে আবার বেরিয়ে এলো, বেরিয়ে এসে হঠাৎ একটা বেশ বড় বাড়ির সামনে ডাকাডাকি শুরু করলো। এইবার কি হলো, ডাকতে ডাকতে একজন নর্থ বেঙ্গলের কবি বেরিয়ে এলেন, আমি সে কবির নাম বলবো না। কবি বেরিয়ে এলেন, তো তাকে পুণ্যশ্লোকী বললো এই যে কলকাতা থেকে সুবোধ সরকার এসছে। তো সুবোধ সরকার এসছে মানে আমি তো, আমাকে তখন কেউই চেনে না, নর্থ বেঙ্গলের কেউ চেনে না, এখন তো তবু নর্থ বেঙ্গলের 2-1 চেনে, তো তখন তো কেউই চেনে না। তো ওইখান থেকে এটা মানে সেই আমার মানে কবিতার বই হয়তো একটা বেরিয়েছে, কেউই জানে না সেরকম ভাবে। তো তিনি বেরিয়ে এসে ঘটনাচক্রে তিনি আমার লিটল ম্যাগাজিনে হয়তো একটা দুটো লেখা পড়েছেন, তিনি তো খুব আদরের সঙ্গে ডেকে ডেকে নিলেন, আসুন 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 বলে আমাদের সঙ্গে আরো আমরা 5-6 জন সবার জন্য একটা করে ঘর ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, মধ্যরাতে তিনি তিনি গান ধরলেন এবং তার সুন্দরী স্ত্রী নৃত্য পরিবেশন করলেন। এবং তার আগে আমরা রীতিমতো মানে ওই তোরসা থেকে নিয়ে আসা টাটকা বৈরিলি মাছ, আর তার সঙ্গে ইলিশটা তোরসা থেকে না, ইলিশটা এমনি বাজার থেকে কেনা, এই 2 মাছের মানে কি বলবো অসামান্য রান্না খেয়েছি ওই তাঁর হাতে, ওই কবির হাতে। সেই কবি আর পৃথিবীতে নেই, তিনি তখন একটি স্কুলের, বিখ্যাত স্কুলের হেডমাস্টার। তিনি একটা কথা বললেন, সেই কথা শুনে আমি চমকিত হলাম। তিনি হেডমাস্টার এবং তিনি বললেন এই যে আমরা এখন সবাই সুরা পান করছি, আপনি জেনে রাখুন, আমাকে বলছেন আমি হচ্ছি পশ্চিমবঙ্গের একমাত্র কবি হেডমাস্টার যিনি সুরা পান করেন, এবং সবাইকে আমি বলতে পারি যে আমি আমার ঘরে বসে সুরা পান করি, কেউ বলতে পারে না। তাই তো, এটা তো দারুণ ব্যাপার, হেডমাস্টার সুরা পান করেন এবং তিনি তার ট্র্যাক রেকর্ড অসম্ভব ভালো। তিনি অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত ভালো শিক্ষক, অত্যন্ত ভালো প্রশাসক, হেডমাস্টার, এবং ভালো কবিতা লিখতেন এবং তার সমাজে অত্যন্ত সুনাম। কিন্তু তিনি প্রকাশ্যে বলতে পারেন যে আমি আমার ঘরে বসে সুরা পান করি। এই অভিজ্ঞতা আমার জীবনে দ্বিতীয়বার কারোর সঙ্গে আর হয়নি,
কোনো হেডমাস্টারের সঙ্গে হয়নি, কোনো মাস্টারের সঙ্গে হয়নি। এই নর্থ বেঙ্গলে একবারই আমার জীবনে এই ঘটনা ঘটেছে।